যদি গাছেদের কান থাকতো না আমি দিতাম এরমভাবে মূলে। এতদিন পর মা বেরিয়ে গেল, তারপর তেনারা একেবারে হেসে হেসে ফুল দিচ্ছেন। আর এই গাছটা সাদা জবা গাছটা দেখবেন কিছুদিন পর প্রতিটা ডালে ডালে ফুল হবে। কিন্তু এখন আমাদের এই জবাটা একটুখানি ঘুমন্ত অবস্থায় আছে, তারপর ফুল দেওয়ার ইচ্ছা নেই। দেখুন দেখি, মা চলে গেল তখন পাত্তা পেলাম না, ফুলই হয়নি। মা যে 11 দিন থাকলো প্রায় ফুল হয়নি এই গাছটাতে, 3-4 দিন ফুল হয়েছে। আর আমাদের এই গাছটা লক্ষ্মী সোনা গাছ, একদম প্রচুর ফুল দিয়েছে, প্রচুর প্রচুর, এখনও দিচ্ছে। ওকে, এবারে আর গাছে ফুলটা তুলবো না, থাক। মা চলে গেছে, গোপাল চলে গেছে, আর এই গাছে ফুল তোলা হবে না। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে প্রায় বিকেলের আগ দিয়ে আপনাদের সাথে ব্লগ শুরু হলো। দুপুরই এখন, বিকেল এখনো হয়নি, কিন্তু আকাশ দেখে কেউ বোধ করবে না যে এখন দুপুর না বিকেল। কিন্তু আজকে আমার ব্লগ শুরু করতে ইচ্ছে করেই দেরি হলো। সকালবেলা খুব মন খারাপ ছিল, ভাবছিলাম যে কালকে তো ওইরকম একটা মুখ ভেটকে ব্লগ শেষ করেছি, মানে মুখটা দেখাইনি ইনফ্যাক্ট। তো না, আজকে আর ওরকমভাবে ব্লগ শুরু করবো না। আজকে যখন একটুখানি হেসে বা একটুখানি মন হালকা করে কথা বলতে পারবো তখনই শুরু করব। আর তেমন যদি হয় তাহলে আজকে ব্লগ করবোই না, এরকম একটা ভেবেছিলাম। তো যাই হোক, এখন চান টান করার পর খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন যাই হোক একটু বেটার লাগছে। মায়ের সাথে কথা হলো, মা ওখানে ভালোই আছে। ভালোই আছে মানে খুব একটা ভালো থাকতে পারে না, কিন্তু মানে ওই আর কি, আমাকে অন্তত তাই বলছেন যে হ্যাঁ আমি তো ঠিকই আছি। তো যাই হোক, আপাতত আমার পদ্ম গাছের কয়েকটা পাতা একটু খারাপ খারাপ মতো হয়ে গেছে, জানেন তো। হ্যাঁ, এই পদ্ম গাছে একটু জলটা উপচে দিতে হবে, একটু খাবার দিতে হবে। যদি এত অল্প সময়ে না খাবারটা দেওয়া উচিত নয়, কিন্তু পাতাগুলো কেন খারাপ হয়ে গেল সেটাই বুঝতে পারছি না। আর একটু পড়াশুনো করতে হবে আসলে পদ্ম গাছ নিয়ে। তবে আর বীজ থেকে গাছ তো একেবারে ছোট থেকে বাচ্চাকে বড় করার মতো অবস্থা। তো আজকে কিন্তু এখনো আমি ছাদেতে যাইনি। হ্যাঁ, একটু ছাদে যাই, যখন যাব তখন চলুন আপনাদেরকেও নিয়ে যাই। আবার আজকে ভাসিয়ে দিয়েছে, যাকে এটা বিষয়। হ্যাঁ, তো এবার গাপ্পি দিয়ে দেবো, গাপ্পি মাছ দিয়ে দেবো, এবার মাছ দিয়ে দেবো। মাছ তুমি তো বলছো কাকে খেয়ে নেবে, দিয়ে দেবো। ঠিক আছে, চলো তাহলে তাই হবে, যা তুমি বলবে তাই হবে। ছাদ বাগানটা আলটিমেটলি তো আলপনাদির, তাই না? বাবা, ঝিঙেটা বেশ বড় হয়ে গেছে গো, এই যে দেখুন ঝিঙে। হট, আর একটু বড় হবে, একদম কচি, খোসা ছাড়ানো যাবে না, কড়াই দিয়ে দিলে গলে যাবে, এত কচি। সে তো একটা দুটো নষ্ট হতেই পারে। আমি কালকে দিনহাটায় গিয়ে দেখছি মা নিজের জন্য একটা নাইটি কিনেছেন। সেই নাইটিটা কাটিয়েওছেন, 4 দিন 5 দিন পর কাটানোর পর তাকে মাকে আনতে হয়েছে। মা নাকি মুখে মুখে মাপ দিয়েছিলেন, যে দোকান থেকে কিনেছেন তারাই। ওখানে যেটা আমি 1 মিনিটের মধ্যে কাটিয়ে নিই এবার নির্দিষ্ট মাপ দিয়ে, সেটা মা মুখে মুখে মাপ দিয়েছেন এবং যথারীতি সেটা অনেক বড় হয়েছে। তা ওই নাইটি পরলে মা আবার আছাড় খাবে। তো আগেও 2টো নাইটি শিলিগুড়ি থেকে কেনা ছিল, যেটা কালকে আমি পরেছিলাম। ওই দুটোও কিন্তু বড়, মায়ের পক্ষে অনেক বড়। ওর মধ্যেই একটা পরে কিন্তু মা হোঁচট খেয়ে পড়েছেন। তার মধ্যে একটা আবার শিলিগুড়িতে এনেও ছিলেন, কিন্তু আমাকে বলেননি যে এটা কিন্তু মা বড়, আমি খেয়ালও করিনি, একদিন পড়েছিলেন। তো আমি না সেগুলো কালকে 3টে একদম টান মেরে নিয়ে চলে এসেছি। বলছে আমি এখান থেকে তোমাকে কাটিয়ে নেবো, কাটিয়ে নিয়ে আবার তোমাকে 3-4 দিনের মধ্যেই পাঠিয়েও দেবো। তো সেইগুলো হচ্ছে এই যে এই 3টি। আর দেখো, এটা মা নিজের জন্য কিনেছেন, আর আমাকে বলে আমার জন্য হালকা রঙের নাইটি কিনবে। এটা কিন্তু গাঢ় সবুজ, জানেন তো, গাঢ় সবুজ, কালো কালো লাগছে ঠিকই, যে দেখুন এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ, তা নিজে গিয়ে নিজের জন্য এরকম রং কিনবে, আর আমাকে কিনা বলবে সাদা সাদা, যে আমি এগুলো কিনেছি। তো যাই হোক, আপাতত কি আর করা যাবে, আজকে এই জিনিসপত্রগুলোও নিয়ে যাব। প্লাস মায়ের তো শাড়িটা মাকে দিয়ে দিইনি, সেটা ফলস পিকো করে তারপর ব্লাউজ কিনে তারপর মাকে পাঠাবো। তো দ্রুত পাঠানোই ভালো, এগুলো শুকিয়ে গেছে। যা গরম, বৃষ্টি তো হব হব করছে, কিন্তু হচ্ছে তো না। এগুলো আজকে নিয়ে বেরোবো, মেয়েকে টিউশনে পৌঁছে দিতে যাব, তখন সেগুলো সব কিছু করে তবে আজকে বাড়ি আসবো। হ্যাঁ আছে, আজকে নতুন একটা টিউশন স্টার্ট হচ্ছে। একটা কিনেছিলাম স্নেক প্ল্যান্ট, সেখান থেকে এটা কেটে রেখে দিয়েছি, কারণ আমার কাছে যে স্নেক প্ল্যান্টটা আছে না, সেটা অনেকটা ওই অ্যালোভেরার মতো। ওই জাস্ট সুন্দর লাগলো, এখনও দেখুন ওখানে কিছুটা ইয়ে আছে। এই যে এটা একটু ছড়িয়ে ছড়িয়ে বাড়ছে, পেতে পেতে বাড়ছে। তা আমার আবার ওই লম্বা হয়ে যে বাড়ে না, ওই গাছগুলো ভীষণ ভালো লাগে, যেটা লম্বা লম্বা থাকে। তো আমি এই যে আমাদের মুখার্জি দাদের বাড়ির সামনে একটা মিউনিসিপ্যালিটির জায়গাতে কে বা কারা স্নেক প্ল্যান্ট লাগিয়েছে। আমি অনেকবার ভেবেছি ওখান থেকে কাটিং নিয়ে এসে করবো, কিন্তু হয়নি, কেন জানি না। তো যা হোক, তা সেদিনকে মার এই গাছটা নিল 200 টাকা। তা আমি ভাবলাম একটা পাতা যদি কেটেই রাখা যায়
তাহলে আর আমাকে কিনতে হয় না। এটা আমি ইনডোর প্ল্যান্ট হিসেবে ভেবেছি। তো আপাতত জলে রেখেছিলাম, যে জলে দিয়ে হয়েছে, একটু চারা বেরোলেই এটা গেড়ে দেবো। এত ইজি একটা গাছ, মানে সহজেই হয়ে যায়, আবার কিনতে যাবো কেন। আজকে দুপুরের একটা টিউশন স্টার্ট হওয়ার কথা ছিল, একটা সাবজেক্ট বলেছিল নিজে ম্যানেজ করতে পারবে, কিন্তু সেটা হচ্ছে না, মানে নাস্তা নাবুদ হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে থেকে শুরু হওয়ার কথা। কিন্তু স্যার আজকে পড়ালেন না, তার বাড়িতে একটা কিছু অনুষ্ঠান আছে, বলেছিলেন যে আছে অনুষ্ঠান কিন্তু পড়াতে পারি, কিন্তু আজকে বললেন যে না ম্যানেজ করতে পারবো না, এখনও লোক এসছে আছেন আর কি, তাই অ্যাকচুয়ালি অন্যদিন থেকে শুরু হবে আর কি। তো যাই হোক, যার ফলে বিকেলবেলা বেরোনো হলো না। তো আমি এখন সন্ধ্যেবেলাতে বেরোবো, মায়ের জিনিসপত্রগুলোকে সব দিয়ে দেবো, দিয়ে তারপরে নাইটি আইটিগুলো সব কাটাতে হবে, কাটিয়ে তারপর আজকে আমি জিমে যাবো। আজকে থেকে একদম নিয়মিতই জিম করবো আর কি, সেরকমই প্ল্যান। আর 6 তারিখে আমার একটা আছে, গানের রেকর্ডিং আছে রেডিওতে। একটা কথা বলি, যেটা আমি মা থাকতে থাকতেই মায়ের সাথে আলোচনা হচ্ছিল, প্লাস আমি বলবো ভেবেছিলাম, তবে তালে গেলে এটা ওটা তার মনে ছিল না। আচ্ছা, আমি যে পুলিশ নিয়ে বলেছিলাম, যে পুলিশ ব্যাপারটা নিয়ে কথাটা কিন্তু আমি একই রকমভাবে এখনও বলবো, যে সবাই সব প্রফেশনের সবাইকে একসাথে খারাপ বলাটা একদমই অনুচিত। সবাই বলছেন যে পুলিশ মাত্রই খারাপ বা সেগুলো কিছু, কখনোই সেটা নয়। সব শিক্ষকও ভালো নয়, সব শিক্ষক খারাপও নয়, সব পুলিশ ভালো নয়, সব পুলিশ খারাপও নয়। তারা চাকরি করে এবং তারা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা না শোনে, তাহলে তাদের চাকরি চলে যাবে, এবং চাকরি চলে গেলে তাদের বউ বাচ্চাকে আপনি খাওয়াবো না, এটা খুব সত্যি কথা। তার আমাদের নিজেদের ব্যক্তিগত সময়ে যখন আমরা পুলিশের আমাদের খুব একটা দরকার পড়েনি, কিন্তু যখনই পড়েছে তখন কিন্তু আমরা খুব সাহায্য পেয়েছি। এই সত্যি কথাটাকে অস্বীকার করার জায়গা নেই। মানে আমি খুব সৎ পুলিশ অফিসারদের চিনি, যারা এক জায়গায় বেশি দিন টেকেন না, মানে তাদের টিকতে দেওয়া হয় না, তারা আদারে বাদারে এদিকে ওদিকে তাদের সমস্ত কিন্তু বদলি করিয়ে দেওয়া হয়। কিন্তু পাশাপাশি কিন্তু এই জিনিসটাও আমার চোখে এইবারেতে খুব লাগছে, প্রত্যেকটা প্রফেশন থেকে প্রতিবাদ হয়েছে যে এটার একটা বিচার হোক, এটা একটা বিচার হোক। আইনজীবীরা পথে নেমেছেন, ডাক্তার, শিক্ষক, শিক্ষিকা, অভিনেতা, অভিনেত্রী, বা সবাই অনেক প্রফেশন থেকেই নেমেছে, আইটি সেক্টরের ছেলেমেয়েরাও সবাই নেমেছে, কিন্তু পুলিশ কই প্রতিবাদ করছে না। তো ইঞ্জিনিয়াররাও পথে নেমেছে, সবাই নেমেছে, সব প্রফেশনে। তো এই একটা প্রতিবাদ যদি পুলিশরা তাদের দলদাস, তো সবাই সরকারি কর্মচারী যারা রয়েছে তারা প্রত্যেকেই রাজনৈতিক চাপে তাদের কম বেশি থাকতেই হয়, কিন্তু আমি কিন্তু কোনো পুলিশকে, কোনো পুলিশের মানে ইয়েকে এরকমভাবে, যেমন আইনজীবীরা কালো কোট পরে, কই পুলিশদের তো কোনো রকম এরকম দেখছি না। আমি সেরকম কোনো পুলিশকে ক্যামেরা খুলে যারা চাকরি করছে তাদের খুব সোচ্চার প্রতিবাদ কিন্তু করতেও দেখিনি। যদি আমি মিছিলের কথা ছেড়ে দিই, আমি মানছি যে ওটা হয়তো অসম্ভব, টেকনিক্যাল কারণেই অসম্ভব, কিন্তু আমি কিন্তু প্রতিবাদ করতে দেখছি না। এটাও ঘটনা, তাদের মনে প্রতিবাদ আছে, তাদের মুখে প্রতিবাদ নেই, এটা কেমন কথা হলো? এটা তো দ্বিচারিতা হয়ে গেল, তাহলে তো তাদের কথা শুনতেই হবে। হ্যাঁ, কিন্তু আমি দেখিনি তাদের ব্যক্তিগত পরিসরে তারা কি বলছেন, আর তারা সত্যি সত্যি সম্মুখ সমরে এসে কি বলছেন চাকরির ভয় না পেয়ে, সেটা কিন্তু সত্যিই একটা ব্যাপার বটে। আর দ্বিতীয়ত যে একটা স্লোগান যেটা উঠেছে, পুলিশ তুমি ভয় করো, তোমার মেয়ে হচ্ছে বড়, এই জিনিসটাকে নিয়ে আমি না এই স্লোগানটাকে খুব মন দিয়ে কয়েকবার শুনলাম, কথাগুলো পড়লাম। পুলিশ তুমি ভয় করো, তোমার মেয়েও হচ্ছে বড়, এই শব্দের মধ্যে কিন্তু একটা সাবধান বাণী রয়েছে। এটাতে কিন্তু কোনো রকম অভিসম্পাত নেই। এটাকে নিয়ে বহু পুলিশের মানুষেরা কিন্তু খুব চাচামিচি হই হুল্লাট করছে বটে, কিন্তু ভালো করে চিন্তা করে দেখলে যে এটা কিন্তু খুব খারাপ চেয়ে বলা হচ্ছে না। তোমরা যে সম্পূর্ণ কিছু কিছু ক্ষেত্রে যে দলদাস হয়ে রয়েছো, একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা বলছে সেটাই মেনে চলছো, তো তোমাদের মেয়েও তো বড় হচ্ছে। সবাই তো আর ভীষণ সাংঘাতিক কন্ট্যাক্ট তাদের নেই, এটা তো আমরা ধরেই নিচ্ছি। সাধারণ মানুষ, আমি আপনার মতো সাধারণ মানুষ, তারা পুলিশে চাকরি করছে। তো এই জিনিসটা কিন্তু কখনো কোনো অভিসম্পাত নয়। হ্যাঁ, বরং তারপরে পুলিশদের তরফ থেকে যেটা একটা স্লোগান এসেছে, পুলিশের কি মেয়ের চিন্তা ছাড়ো, লড়াই করেই হচ্ছে বড়। কেন বাবা চিন্তা ছাড়বো? তোমার মেয়ে কি সমাজের বাইরে? আর যদি বলো যে চিন্তা ছাড়ো, তাহলে ঠিক আছে, ছেড়ে দেবে সবাই, তাহলে তোমাদের মেয়ের সঙ্গে যখন কোনো রকম অসুবিধা হবে তখন কেউ পাশে দাঁড়াবে না, এটা ঠিক নয়। হ্যাঁ, তোমার মেয়েদের নিয়ে আমরা সবাই কনসার্ন, আমাদের সবার মেয়েদের নিয়েই আমরা সবাই কনসার্ন। সেই জন্য বিশেষ একটা পেশাকে তুলে ধরে এরকম করে বলা হচ্ছে, কারণ তাদের দিক থেকে কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না। আমাদের পরিবারেতে কিন্তু কোনো পুলিশ নেই। হ্যাঁ, আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, কারোর তরফে কোনো পুলিশ নেই, কিন্তু আমাদের কিছু পরিচিত মানুষেরা রয়েছেন যারা কিন্তু খুব দায়িত্ববান। কিন্তু ভাই তাদেরকেও কিন্তু আমি কোনো প্রতিবাদ সম্মুখ সমরে করতে দেখছি না। এটা তো একটা বিতর্ক তৈরি করছি, এটা তো অনস্বীকার্য। কয়েকদিন আগে বলেছিলাম না একটা ব্লগেতে, জেনেই বলেছিলাম, সবসময় তো সব কিছু এরকম ওপেনলি বলা যায় না। সেটা হচ্ছে আরও ঘুঘুর ভাষা অনেক আছে, এবং সবগুলো ঘুঘুর ভাষাকে শান্তিপূর্ণভাবে ভেঙে দেওয়া উচিত। এটা আমি শর্টও করেছিলাম, কারণ এই কথাটা মানে শর্টস ভিডিও তো দিয়েছিলাম, মানে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ ছিল।
আজকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দেখুন, এবং আবার বলছি এরকম আরও অনেক আছে, জেনেই বলছি আস্তে আস্তে সব সামনে আসবে। আমার ভিডিওর কথাগুলোকে না একটু মন দিয়ে শুনবেন, জ্ঞান মনে হলেও একটু শুনবেন এবং মেলাবেন পরবর্তীকালে। সোশ্যাল মিডিয়ায় কথা বলছি বন্ধুরা, খুব আলপটকা মন্তব্য করছি না, করতে পারিও না। আমার কিছু সামাজিক দায়বদ্ধতা তো রয়েছে, হয়তো খুলে বলতে পারছি না, আমারও হাত পা বাঁধা কিছু কিছু জায়গায়, কিন্তু আমি এমন অনেক কিছুই বলছি যেটা সেই বাধা অতিক্রম করে, কিন্তু সর্বোচ্চ বাধাটা অতিক্রম আমি করতে পারি না। আমি আবারও বলছি, সেদিন যেটা বলেছিলাম আজকে একটা হলো, যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ যে ঘুঘুর বাসা হয়ে আছে সেটা আজকে প্রমাণ হলো। আরও এরকম অনেক আছে, সবই যে মেডিকেল কলেজ তা নয়, সাধারণ কলেজ, সাধারণ ইউনিভার্সিটি, কি বিভৎস অবস্থা। আস্তে আস্তে আশা করি সব হবে, সব হবে, সব সামনে আসবে। বন্ধুরা, আজকে একটা রাত দখলের লড়াইয়ের ডাক এসেছিল, আমি ভেবেছিলাম আমি তাতে যাব, কিন্তু যখন বেরোচ্ছি তখন বুম্বা দাদা ঘরেতে ঢুকছে, মানে কলেজ থেকে সে ফিরছে, ঢুকে সে ওপরেতেও আসেনি, ওই নিচে আমার শ্বশুরমশার ওখানটাতে বসে বসে সে কথা বলছে। আর একজন ভদ্রলোক এসেছিলেন, মানে কাকু এসেছিলেন, যিনি আমার শ্বশুরমশার বন্ধু আর কি, তার সাথে কথা বলছিলেন। তো আমি আলপনাদিকে বলে দিলাম যে দাদা ওপরে গেলে একটু চা জল খাবার দিও। তো যাই হোক, আমি বুঝলাম যে উনি অত্যন্ত ক্লান্ত, আর টুপুরেরও শরীরটা না সে অর্থে খুব একটা সুবিধের নেই, তাই জন্য আমি আর এই যাত্রায় কিন্তু রাত দখলের লড়াইয়ে সামিল হলাম না, কারণ আমার সাথে করে কাউকে আমার প্রয়োজন। আমরা যতই হোক বাগড়াকোট অঞ্চলেতে থাকি, তো এই জায়গাটাতে রাত দখলের লড়াইয়ে কতজন যাবে, তারা কে আমার মানে সঙ্গী হবে বা আমার তারা প্রতিবেশী কিনা, আমি সে ব্যাপারে কিন্তু নিশ্চিত নই। কাজে এমন হতে পারে যে অনেক রাত্রেবেলা আমাকে একাই ফিরতে হলো, সেই জায়গায় একটু সাবধান থাকাটা জরুরি বলে আমার এই যাত্রায় মনে হয়েছে। কিন্তু আমি যে সময়টায় গেছি এবং বেরিয়ে এসেছি এবং মানে অন্যান্য কাজ গুটিয়ে নিয়েছি, 9টার মধ্যে কিন্তু সমস্ত ঘরের আলো নিভিয়ে আমি কিন্তু 2টো মোমবাতি জ্বালাতে পেরেছিলাম। একটু তাড়াহুড়ো করছিলাম, এই সময়টা স্পিডটা বাড়িয়ে দিয়েছি এটা ঘটনা, কিন্তু আমি খুবই দ্রুততার সাথে আজকে আমার যাবতীয় বাইরের কাজ সেগুলো কিন্তু মিটিয়ে দিয়েছি। আমার সত্যিই রাত দখলের লড়াইতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু টুপুরে চলছে পরীক্ষা এবং ওর শরীরটা ঠিক নেই, নাহলে আমি মেয়েকে নিয়েই হয়তো বা যেতাম। তো যাই হোক, আজকে এলাম জিমে, ভালো লাগলো অনেকটা মানে কি বলবো, খুব আনন্দিত আসলে, মানে মনের দিক থেকে সত্যিই খুব খুশি। এক্সারসাইজ করলে যে মনে এত আনন্দ হয় এর আগে কখনো বুঝিনি সেটা। তবে আমার ট্রেনাররা কিন্তু আমাকে পুরোপুরি আগে যে রুটিনটা ছিল আমার, সে মানে যতগুলো এক্সারসাইজ আমি করতাম ততটা কিন্তু আমাকে করতে আজকে দিলেন না। আমি সময়ে যতটুকু আমার বরাদ্দ সময় তার থেকে অনেকটা আগেই কিন্তু আমাকে আজকে বেরিয়ে যেতে হলো। হয়ে গেল আজকের দিনের মতো, এবারে যাবো একটু ওষুধ কিনবো কয়েকটা। আমার ডাক্তার দেখানো হয়েছিল, তখন কিছু ওষুধ শেষ হয়ে গেছে, সেটা কিনবো। তারপর আরও টুপিটাকে এটা ওটা লাগবে, এখন মাসকাবারিটা করে নিতে পারি কিনা, পারা যাবে, অনেকক্ষণ আছে টাইম। গণেশ পুজো হবে, তার প্যান্ডেল। আজকে যেহেতু সময়টা একটু আগে বেরিয়েছি তাই ভাবলাম কয়েকটা কাজ করে নিই, যদিও আজকে কিন্তু আমি মাসকাবারিটা করিনি, কারণ ওটা একটু ঠান্ডা মাথায় করবার দরকার আছে। আমাকে একটু ঘরেতে গিয়ে আরেকটু ভালো করে দেখতে হবে যে কী কী একেবারে বাড়ন্ত বা কী কী কম আছে। ওই আধঘাজরা কনফিউশন নিয়ে না আমি এই কাজটা করতে চাই না। তো আজকে একটা ছবি প্রিন্ট করালাম, আর মনটা আজকে আমার একটু খারাপই হয়ে গেছে, একটু রেগেও গেছি বলা যেতে পারে। জিমে ঢোকার সাথে সাথে একজন ভাই বলছে, ও দিদি তোমার মুখটা সরু হয়ে গিয়ে তোমাকে দেখতে একদম সন্দীপ ঘোষের মতো লাগছে। আমার না ভীষণ রাগ হয়ে গেছে তাতে, কি বলছিস রে বাবা, এরকম করে এই ঠাট্টাগুলো করিস না আমার সাথে। তো তারপরে সে ও মজা ঠাট্টাই করছে, অন্য সময় হলে আমিও হয়তো মজায় যোগ দিতাম, অ্যাকচুয়ালি ও একটু মজা করে, কিন্তু মানে এই একটা নাম এখন একটা গালের নামান্তর হয়ে গেছে, তো আমার একটু মনটা খারাপই হলো। তো যাই হোক, হাতে একখানা ওই বুড়ির দাড়ি দেখছেন না, ওই সোনপাপড়ি গোছের একজন ভদ্রলোক ছিলেন, তার আর 3টে বাকি ছিল, তা আমি একটা নিলাম, আর এক ভদ্রলোক আরও 2টো নিয়ে নিলেন আর কি। তো ভদ্রলোক তারপরে ওটা কাঁধে নিয়ে তিনি বাড়ির পথে রওনা দিলেন, এই আর কি। তো এখন আমি এইখানটাতে যেহেতু ওই ইয়েটা লাগাবো মোমবাতিটা, সেহেতু এমনি তো হয় না, একটুখানি গাছগুলোকে জল দিয়ে নিই আর জায়গাটাকে একটুখানি পরিষ্কার করে নিই। আজকে আমি জানি না কেন মাটিতে প্রচুর, মানে ফ্লোরেতে প্রচুর মাটি, আজকে আমাদের মামুন একদম ভালো করে জিনিসটা ঝাড়পোছ করেনি। আর একটু তাড়াহুড়ো করছি, কারণ এই সময়টায় কিন্তু 9টার কাছাকাছি বেজে গেছে, আর 9টার সময়েই ব্যাপারটা করতে হবে। আমি বুম্বাদাকে বলেছি, টুপুরকে বলেছি যে তোমরা কিন্তু এই সময়টায়
অন্তত 10 মিনিটের জন্য সমস্ত ঘরের আলো বন্ধ করে দিয়ে একটু থেকো। তো টুপুর বললো ঠিক আছে আমি 10 মিনিটের জন্য শুয়ে পড়বো, আর বুম্বাদা বললো ঠিক আছে যখন বললে তখন আমিও তোমার সাথে থাকবো। এবং মানে এই সময়টা যখন আমি আলো জ্বালাচ্ছি আমার পেছনে কিন্তু বুম্বাদাদা দাঁড়িয়েছিল। তো কিন্তু টুপুরের শরীরটা বেশ খারাপ, যেটা বুঝতে পারছি, মানে ওই আর কি, যাই হোক আর কি বলবো, যাই হোক ঠিক আছে। আপাতত এই ফ্লোরটা ক্লিন করে নিয়ে তারপর এই যে আমাদের অভয়ার জন্য, আমাদের তিলোত্তমার জন্য এই দুটি মোমবাতি, কি বলবো বলুন তো বন্ধুরা, তাড়াতাড়ি দ্রুততার সাথে সাজা সম্পূর্ণ হোক। আর ভালো লাগছে না, আর মনে হচ্ছে যারা ধর্ষক তারা সারা জীবন ধরে কি এভাবে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াবে, তারা ভীষণ একটা কমফোর্টেবল জীবন যাপন করবে, সেটা তো হতে পারে না। এইবার দ্রুততার সাথে ধর্ষক ধরা পড়ুক এবং প্রত্যেকের দৃষ্টান্তমূলক সাজা হোক। এই ছবিটা যখন আমার 20 বছর বয়স তখন তোলা, এই ছিলাম আমি, আর এখন এই হয়েছি আমি। কিন্তু আমাকে এই চেহারাটাতেই ফেরত আসতে হবে, সেই জন্যই আমি এই ফটোটাকে আবার আজকে প্রিন্ট করালাম। আমি বাঁধাবো না, এমনি প্রিন্ট করিয়েছি। তো যাই হোক, আপাতত চোখের সামনে এটা থাকুক, দেখি কতদিনে কি হয়। তবে হবে তো বটেই, সেপ্টেম্বর মাস মানে আজকে থেকে আবার সেটা শুরু হয়ে গেল আমার। ঠিক আগের মতো মা কদিন এসেছিল, একটু ঢিলা পড়েছিল, সেটা অবশ্য মা ঢিলা ফেলেছিলেন তা না, আমি নিজেই একটু ঢিলা রেখেছিলাম। মানে মাকে ছেড়ে কোথাও যাব, মানে জিমে যাবো প্রত্যেকদিন, মানে এইসব ব্যাপারগুলোর দিকে মন মাথা দিইনি। মা যদিও বলেছিলেন, কিন্তু আমি দিতে যাইনি। তো যাই হোক, আপাতত আজকে থেকে আবার শুরু হলো, দেখি এই বছরে কত দূর পৌঁছানো যায়। মানুষ চেষ্টা করলে সবই পারে। আর এখন বাইরে কি বৃষ্টি শুরু হলো। তো আজকে তো শিক্ষক দিবস, 12টা বেজে গেছে। হ্যাঁ, শিক্ষক দিবস আজকে, আমার দিদির মেয়ের জন্মদিন, প্লাস আজকে শিক্ষক দিবসও বটে। তো আমার জীবনের সর্বপ্রথম শিক্ষিকা আমার মা, এবং অন্যতম সেরা শিক্ষক তাদের মধ্যে বাবা রয়েছেন, মাস্টারমশাই রয়েছেন, এবং মানে আমার সঙ্গীত গুরু আর কি, যিনি প্রথাগত শিক্ষার ক্ষেত্রে সমস্ত শিক্ষক শিক্ষিকা তো বটেই, তাছাড়াও যারা আমাকে নিত্য নৈমিত্তিক অনেক কিছু শেখান, মানে তারা অনেকেই, সবাই বলা যেতে পারে, সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার রয়েছে। তাদের সকলকে আমি জানাই, আপনাদেরকেও আমি জানাই টিচার্স ডের অনেক শুভেচ্ছা। আপনারা কমেন্টের মাধ্যমে আবার অনেক কিছু ধরিয়ে দেন, আমাকে অনেক কিছু শেখান, অনেক কিছু উপদেশ দেন, বহু ক্ষেত্রে অনেক কিছু আদেশ করেন। আপনারাও আমার শিক্ষক, সুতরাং আপনাদেরকেও শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। সত্যি একটা কথা বলতে গেলে বন্ধুরা, আমার জীবনের অন্যতম সেরা শিক্ষক কিন্তু আমার হাজব্যান্ড। মানুষটার সাথে থাকি, খ্যাচ খ্যাচ করি, হ্যাঁ যাই করি না কেন, কিছু কিছু সত্যি কোনোদিনও মিথ্যে হবে না। তার মধ্যে একটা হচ্ছে এইটা, যে বোধিসত্ত্ব খান আমার জীবনের অন্যতম একজন ভালো শিক্ষক। কাজেই এখন তো একটা ঘুমিয়ে পড়েছে, অত সকালবেলায় উঠেছে, আজকে 4টের সময় উঠেছে, তো তাকে আর হ্যাপি টিচার্স ডে করতে পারলাম না। কালকে সকালে অবশ্যই করব। তো তার কালকে কলেজে খুব বড় উৎসব, টিচার্স ডেতে সাধারণত যেটা হয়ে থাকে আর কি, যার ফলে তার তো খুবই মজা। আমাদেরও বাড়িতে দেখি টুকটাক একটা কিছু সেলিব্রেট করার ব্যাপার আছে। টুকুরের শিক্ষক দিবস হিসেবে টুকুর তো স্কুল বন্ধ, আর ও যেখানে যেখানে টিউশন করে তারা কেউই টিচার্স ডে সেলিব্রেট করছে না, খুব মন খারাপ। তো যে ও শঙ্খ শুভ্র সান্যাল স্যার, যিনি টিচার্স পর্যন্ত টুকুরকে পড়াতেন আর কি, সেই মাস্টারমশাই ওকে ডেকেছেন, দেখা যাক সেখানেই হয়তো বা যাবে। মানে মধ্যে কথা হচ্ছে বাড়িতে থাকতে চাইছে না আর কি, তো স্বাভাবিক, বাচ্চা মানুষ। তো ঠিক আছে বন্ধুরা, আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। শেষ কাজটা কিন্তু এইটা, এই যে ফুলগুলোকে সরানো, কথা বলতে বলতেই সরাতে শুরু করি, কারণ আমারও ঘুম পেয়েছে। মেয়ে 6টার সময় উঠবে, পরশু দিন তার পরীক্ষা। সে আমাকে বলেছে আমাকে 6:30টার মধ্যে ব্রেকফাস্ট করে দেবে কালকে, তো সে অর্ডার করেছে যেহেতু স্বাভাবিক। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। জিনিসটা খেয়াল করিনি আজকে সন্ধেবাতি দেওয়ার সময়, তখনও ফুলগুলো একদম টাটকা ছিল, সেই জন্য। যাই হোক, ঠিক আছে, দেখা হচ্ছে কালকে। ততক্ষণের জন্য টাটা। পড়ে গেল। জয় জগন্নাথ। চন্দন জবা দিয়ে একেবারে আসন ভর্তি, এই জন্যই তো তালা দিতে বলেছিলাম। ওরকমভাবে ফুলটা চুরি না করলে, নির্মমভাবে চুরি না করলে আমরা কেউ তালা দিতাম না, বুঝলেন তো? সবাই মিলেমিশেই থাকতাম। আমরা কি বলেছিলাম যে সব ফুল আমাদেরই, আমরা বলেছিলাম নিজেদের জন্য নিয়ে যান, একটু রেখেও যান। আপনারা তো কথা শুনলেন না, এতবার করে বলার পরেও। গাছ মুড়িয়ে গাছ ভেঙে রেখে যেতেন, তা আমাদেরই বা কী অপশন ছিল বলুন? বেশ হয়েছে এবার।
তালা দিয়ে দিয়েছি। আর এবার আমাদের বাগানের ফুল আমাদের, ওদিক থেকে যেটুকু ছিঁড়ে বিড়ে পান সেটুকু নেবেন, বাদ বাকি আর নেই আপনাদের ভালো কিছু, সব আমাদের ফুল একার আমাদের। সময় কথা না শুনলে অসময় এরকম 10 ফুরি পড়ে, চুরি করুন অন্য বাড়িতে আর কি।